সংবাদ সন্ধ্যায় আপনাদের স্বাগত। আমি গোলাম কিবরি আপনাদের সঙ্গে আছি এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। দেশে করোনায় আরও 203 জনের মৃত্যু, নতুন রোগী 12,198, শনাক্তের হার 29.21। ঈদ উপলক্ষে 9 দিন লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন, 23 জুলাই থেকে আবার 14 দিনের কড়াকড়ি। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার প্রণোদনা, প্রত্যেকে পাবেন 2,500 করে। পিপলস লিজিং পরিচালনায় 10 সদস্যের পর্ষদ করে দিল হাইকোর্ট, আগামী 6 মাস টাকা ফেরত পাবেন না আমানতকারীরা। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় আরও 203 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 132 এবং নারী 71 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 16,842 জন। 627টি ল্যাবে 24 ঘন্টায় 41,755 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 12,198 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.21%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10,47,155 জন। সুস্থ হয়েছেন আরও 7,646 জন। এ নিয়ে মোট সুস্থ 8,89,167 জন। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা সহ 16 জেলায় আরও 187 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়েই মারা গেছে 92 জন। চিকিৎসকরা বলছেন, প্রান্তিক পর্যায়ে করোনা সংক্রমণ নিয়ে উদাসীনতা, সেই সাথে হাসপাতালে সময় মতো না পৌঁছানোয় বাড়ছে মৃত্যু। প্রতিদিনই করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন অসংখ্য মানুষ। হাসপাতালের করোনা ইউনিটে 454 শয্যার বিপরীতে ভর্তি আছেন 504 জন। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা আক্রান্ত 8 ও উপসর্গ নিয়ে 10 জন মারা গেছেন। খুলনায় মেডিকেল কলেজ হাসপাতাল সহ 4 হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 19 জন। বগুড়ায় 24 ঘন্টায় 20 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 7 জন। আমাদের একটি সক্ষমতা আছে এবং এই সক্ষমতার বাইরে গেলে আমাদের জন্য আসলে চিকিৎসা সেবা দেওয়া আসলেই সমস্যা হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। আমরা চাই জনগণ যেন বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর প্রদত্ত বা আমাদের প্রশাসন প্রদত্ত স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 11 জনের মৃত্যু হয়েছে। জেলায় শনাক্তের হার 55%। রংপুরে মৃত 13 জনের মধ্যে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন 8 জন। জনগণকে আমরা বারংবার সচেতন করার চেষ্টা করছি। জেলা পরিষদ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু লোকজনের অনীহার কারণে এইসব একেবারে স্বাস্থ্যবিধি মানছে না। ময়মনসিংহে 24 ঘন্টায় করোনা আক্রান্ত 10 ও উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 9 জন। প্রত্যন্ত অঞ্চলে মানুষ ঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যু বাড়ছে বলে জানান চিকিৎসকরা। রোগী দেখা যাচ্ছে 10 দিন 12 দিন 15 দিন পর আসছে। এই রোগীগুলিকে আমরা শত চেষ্টা করব, খুব বেশি ইমপ্রুভ করাতে পারছে না এবং আমাদের এই প্রাণগুলি হারাতে হচ্ছে। ফরিদপুরে 24 ঘন্টায় মারা গেছে 14 জন, শনাক্তের হার 44.23%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ঝিনাইদহে 11, যশোরে 10, নাটোর ও টাঙ্গাইলে 9 জন করে মারা গেছেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিধিনিষেধের মধ্যে সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের সহায়তায় 3,200 কোটি টাকার 5টি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ 2,500 টাকা করে। প্রত্যেকের কাছে যাতে এর সুফল পৌঁছায় তা নিশ্চিতে তদারকি জোরদারের আহ্বান অর্থনীতিবিদদের। করোনাকালে গোটা বিশ্বেরই আর্থিক অবস্থার অবনতি হয়েছে, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন একেবারেই নিম্ন আয়ের মানুষ। বেকার হয়েছেন অনেকে। বিভিন্ন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বলছে, করোনার প্রভাবে দেশে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন করে 3,200 কোটি টাকার বিশেষ 5টি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রণোদনা প্যাকেজের আওতায় 14,37,000 দিনমজুর, 2,35,000 পরিবহন শ্রমিক, 50,500 ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রায় 1,500 নৌ পরিবহন শ্রমিককে জনপ্রতি নগদ 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। আর এজন্য বরাদ্দ করা হয়েছে 450 কোটি টাকা। সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষ এই যে বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমরা দেখছি। এটা তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেবেন, ব্যাংকের মাধ্যমে না। ব্যাংকের মাধ্যমে আমরা জানি অনেক সময় কি ব্যাংকের মাধ্যমে এই দরিদ্র মানুষের কাছে ছোট ছোট অতি ক্ষুদ্র কুটির যে শিল্প এবং ব্যবসা আছে তার কাছে পৌঁছে না। শহর এলাকার নিম্নআয়ের জনসাধারণের সহায়তায় 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ 150 কোটি টাকা। খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ 100 কোটি টাকা। এছাড়া পর্যটন খাতের কর্মচারীদের বেতন বাবদ 4% সুদে ঋণ দিতে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যটন খাত তো এই সময়ে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ তো চলাফেরা নাই, চলাফেরা সেজন্য কাজে এটা আমি মনে করি একটা অত্যন্ত ইতিবাচক যে সমস্ত খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তো এই পৌঁছানোটা খুব জরুরি। নতুন প্রণোদনা প্যাকেজে গ্রামীণ এলাকায় কর্মসৃজন কার্যক্রমে অর্থায়নের ঋণ সহায়তা দিতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,500 কোটি টাকা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সকাল 11:30টার দিকে এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত 1 জুলাই সকাল 6টা থেকে শুরু হয় 7 দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও 7 দিন অর্থাৎ 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নতুন প্রজ্ঞাপনে 23 জুলাই ভোর থেকে সব শিল্প কারখানাও বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আধা সরকারি অফিস এগুলো সব বন্ধ থাকবে। তবে এই সমস্ত দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সকলকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে এবং ভার্চুয়ালি সকল অফিসের কাজে অংশগ্রহণ করতে হবে। এবং এবার যেটি আরেকটি বিষয় নতুন করা হয়েছে, যেটা সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে 23 জুলাই থেকে আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত। কঠোর লকডাউনের 13তম দিনে রাজধানীতে বিধিনিষেধ কার্যকরে দেখা গেছে ঢিলেঢালা ভাব। গণপরিবহন বন্ধ থাকলেও নানা অজুহাতে অনেকে বের হন ঘর থেকে। গন্তব্য যেতে অনেকেই ব্যবহার করেছেন রিক্সা, ভ্যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকলেও সড়কে বেশিরভাগ জায়গায় জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোহাম্মদ ফয়েজ ভাতিজার বিদেশ যাত্রার কারণে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন প্রথমে মাইক্রোবাস ও পরে ভ্যানে চড়ে। করোনা ঝুঁকিতে নিষেধাজ্ঞা থাকলেও বের হওয়ার পেছনে দিলেন নানা যুক্তি। রাস্তায় কাজ চলতেছে, ব্রিজ বন্ধ, পুরাই জাম, ভ্যানে ভ্যানে আসতেছে আর কি। ভ্যানের পর ভ্যান লইছি 30 টাকা 40 টাকা করে ভাড়া নিতেছে। একই অবস্থা হাজারো মানুষের। রাজধানীর যাত্রাবাড়ি, কমলাপুর, গাবতলী, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই অনেকে নানা অজুহাতে বের হন ঘর থেকে। সড়কে ছিল অফিসগামী মানুষের ভিড়। মোটরসাইকেলে একের অধিক যাত্রী নেয় করা হয় জরিমানা। লকডাউন হোক আর যাই হোক, অফিসে যেতেই হবে, কিছু করার নাই, অফিস তো খোলা রেখেছে, পেটের দায়ে যাইতে হয়। ভ্যানে করে আসছি, রিক্সা নাই, রিক্সা ডবল ভাড়া চাই, বেতন পাই কয় টাকা আর আমি দেবো কয় টাকা। সড়কে পুলিশের চেকপোস্ট ছিল বিভিন্ন পয়েন্টে। বিধিনিষেধ পালন নিশ্চিতে অভিযান চালায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মার্কেট, অলিগলি সর্বত্র আমরা নজরদারির মধ্যে রেখেছি এবং আমরা সবসময় প্রয়োজনের বাইরে কাউকে আমরা বের হতে দিচ্ছি না। মার্কেটগুলো ভিতর থেকে বাইরে থেকে বন্ধ করে ভিতরে বেচা কেনার একটা প্রবণতা দেখতেছি, আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসতেছি। এদিকে লকডাউন শিথিলের প্রভাব পড়েছে বিভিন্ন পাড়া মহল্লায়। এমন পরিস্থিতিতে বিধিনিষেধ নিশ্চিতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিভিন্ন জায়গায় দেখছি আমরা ঢিলেঢালা ভাব, সেই ক্ষেত্রে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা আরো ভয়াবহ পরিস্থিতির রূপ নিতে পারে। হাসপাতালগুলোরও একটি লিমিটেশন আছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সড়কে সাধারণের অবাধ চলাচল বন্ধ করা না গেলে লকডাউনের সুফল পাওয়া সম্ভব হবে না বলেও মত বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিভিন্ন জেলায় কঠোর লকডাউনের 13তম দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করেই নানা অজুহাতে রাস্তায় নামতে দেখা গেছে লোকজনকে। যানবাহন চলাচলও ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। অযথা বাইরে বের হলে অথবা স্বাস্থ্যবিধি অমান্য করলেই করা হচ্ছে জরিমানা। সিলেট নগরীর বিভিন্ন স্থানে দোকানপাট অর্ধেক খোলা রেখে ব্যবসা চালান অনেকে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলে নানা কার্যক্রম। নানা অজুহাতে বাইরে বের হচ্ছে মানুষ। বরিশালেও চলছে ঢিলে ঢালা লকডাউন। সড়কে যানবাহন কম নামলেও হাটবাজার সহ সর্বত্র বেড়েছে জনসমাগম। রংপুরে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের অর্থদণ্ড করছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন বাস্তবায়নে বরিশাল, রাজশাহী, যশোর, কুমিল্লা সহ সারা দেশের সড়ক মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। করোনা কেউ মরছে না, তো আমরা এই এলাকা দিচ্ছি না, অত এলাকা থেকে মরতে মরলে তো আমরা ভয় পাইলাম না। আমরা এলাকা থেকে মরছে না, করোনারও নাই, এটা সাধারণ নাটক। বাবার টেলা সব আক্রমণ ধরানো বুঝছেন, ফেটের জ্বালায় সব বার হয়েছে। করোনা ভাইরাস থেকে বিস্তার রোধকল্পে আমাদের সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। যারা দু একজন বের হচ্ছে অকারণে, তাদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি। ঢাকা সহ 12টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে মডার্না টিকাদান। রাজধানীর 41টি কেন্দ্রে দেখা গেছে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তবে আগে SMS পেয়েও যারা টিকা নিতে পারেননি তাদের অনেকে এই দিন কেন্দ্রে যাওয়ায় দেখা দেয় বিশৃঙ্খলা, যার ফলে দুদিন আগে নিবন্ধন করেও মঙ্গলবার নির্ধারিত দিনে টিকা পাননি অনেকে। 10টার সময় এসে লাইনে দাঁড়াই, 10টার সময় এসে লাইনে দাঁড়ানো রোজ দাঁড়া থেকে টোকেন যারা পাইছে তারা দিব, টোকেনের কাছেই আসতে পারি না। দুদিন আগে রেজিস্ট্রেশন করেও কেন্দ্রে গিয়ে টিকা না পাওয়ার অভিযোগ এই ব্যক্তির। রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল থেকেই ছিল মডার্নার টিকা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। 300 জনকে SMS করা হলেও ভিড় করেছিলেন হাজারের কাছাকাছি। আমার জন্য অ্যালোকেট করা ভ্যাকসিন অন্য কারো দিয়ে দিয়েছে, বিকজ অফ পিছনে যারা আসতে পারে না বা ইচ্ছাকৃত আসে না বা কোনো সমস্যার জন্য আসতে পারে না, তারা আসে আমার ভ্যাকসিনটা নিয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে 2 থেকে 3 গুণ লোক ভিড় করায় সবাইকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে 1 সপ্তাহের মধ্যেই কেটে যাবে জটিলতা। অনেকে আছে সঠিক সময় মেসেজ পান নাই, তারাও এখানে এসেছেন টিকা নেওয়ার জন্য। এতে করে আমাদের 300-র বেশি লোক এখানে জমায়েত হয়, একটা বড় লম্বা লাইন হয়েছে। কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার স্বাভাবিক হয়ে যাবে। রাজধানীর 41টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। দীর্ঘ অনিশ্চয়তার পর গণটিকা কার্যক্রম শুরু হয়, স্বস্তি জানিয়েছেন অনেকে। আমার 4 থেকে 5 দিনের মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল এবং খুব ইজি প্রসিডিওরটা ছিল। এত সহজে হয়েছে যেটা আমরা চিন্তাও করতে পারিনি, যেটা এত সহজ হয়ে যায়। যারা পূর্ববর্তীতে রেজিস্ট্রেশন করেছিল, যেভাবে হোক ভ্যাকসিন দিতে পারেনি বা নেয়নি, যেটাই হোক, তাদেরকে আসলে আসার পরে আমরা চেক করে নিচ্ছি যে তারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন কবে করেছিলেন, কারণ এখানে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে তাকে ইনপুট দিতে হয়। এদিকে রাজধানীর 7 হাসপাতালে চলছে ফাইজারের টিকাদান কর্মসূচি। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাচ্ছেন সৌদি আরব ও কুয়েতগামীরা। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরের 10টি সিটি কর্পোরেশনের টিকা কেন্দ্রেও মডার্নার টিকা নিতে সকাল থেকেই ছিল ভিড়। তবে নিবন্ধনের মাধ্যমে মোবাইলে SMS পাওয়া ব্যক্তিদেরকেই দেয়া হয় এই টিকা। এছাড়া জেলা উপজেলা পর্যায়ে দ্বিতীয় দিনের মতো চলে সিনোফার্মার টিকাদান কর্মসূচি। চট্টগ্রাম মহানগরীর 11টি কেন্দ্রে মডার্নার টিকা দেয়া হলেও উপজেলাগুলোতে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। ভোর থেকে কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। তবে কর্মসূচির প্রথম দিনে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অনেকে। এভাবে মানে একজনের সাথে একজন কোনো এখানে সোশ্যাল ডিস্ট্রিক্ট বলতে কিছু নাই, সহজে নিতে পারছি, কোনো ব্যথা বেদনা নাই, সমস্যা হয়নি। রাজশাহীতেও সিটি কর্পোরেশন এলাকায় মডার্না ও উপজেলা পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে হাজির হচ্ছেন টিকা প্রত্যাশীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্নার টিকা। সেখানে কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আমার থেকে আবার আরেকজন সংক্রমিত হবে সেই আশঙ্কাটা কিন্তু ভেঙে যাওয়া। শুধু নিজেদেরকে সুরক্ষিত রাখলেই
আমরা প্রত্যেকে যদি প্রত্যেককে সুরক্ষিত রাখি তাহলে একমাত্র কোভিডটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালের 2টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম। আরও 9টা কেন্দ্রের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা পাঠিয়েছি, যাতে জনগণ তার নিজ এলাকাতেই, সিটি কর্পোরেশনের জনগণ তার নিজ এলাকাতেই টিকা কেন্দ্রে টিকা দিতে পারে। বরিশাল নগরীর 6টি কেন্দ্রে দেয়া হচ্ছে মডার্না টিকা। এ দফায় 13,200 মানুষকে টিকা দেয়া হচ্ছে। কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানান সিটি মেয়র। যেহেতু আমাদের স্বল্পতা রয়ে গেছে টিকায়, এখনো পুরোটা আসেনি, ঈদের পরে পুরোপুরি আসবে, তখন আমরা 30টি কেন্দ্র চালু করবো। আপাতত 6টি কেন্দ্র আমরা চালু করেছি। গাজীপুরে এ পর্যায়ে সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হচ্ছে মডার্না টিকা। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন খায়রুজ্জামান। এছাড়া বগুড়া, রংপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ দেশের সবগুলো জেলা উপজেলা পর্যায়ে চলছে সিনো ফার্মার দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচি। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা টিকার ফর্মুলা দিতে চায় না চীন ও রাশিয়া। বাংলাদেশে শুধু টিকা বোতলজাত করতেই আগ্রহী এই দুই দেশ। এ নিয়ে ওষুধ কোম্পানি ইনসেপ্টার সঙ্গে আলোচনা হচ্ছে বেইজিং ও মস্কোর। দুপুরে রাজধানীর স্কাটনের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, চীন ও রাশিয়া থেকে টিকা কেনার পাশাপাশি যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে বেইজিং ও মস্কো ঢাকাকে এখনই করোনা টিকার ফর্মুলা দিতে আগ্রহী নয়। এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, চীন ও রাশিয়ার টিকা বোতলজাত করার বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে আলোচনা চলছে। ভ্যাকসিনটা শুধু ঢুকাবে, শিশুতে ঢুকাবে আর ফাইনাল স্টেজটা করে। আমাদের এরা এটা চাচ্ছে না, আমাদের এরা চাচ্ছে এটা টেকনোলজি, কীভাবে টিকা বানানো যায় সেই টিকাটা বানাইতে চাচ্ছে, ওরা ওইটা দিতে রাজি না। তো এর কারণে না, সব দেশই, কোনো দেশই তার টেকনোলজি দিতে রাজি না। আর আমাদের কোম্পানিগুলো চাচ্ছে ওইটা দাও, ওইটা দিলে পরে আমরা আমরা উই উইল লাইক টু ইট। ইনসেপ্টার সাথে চাইনিজদের আলাপ আলোচনা চলছে, রাশিয়ানদেরও আলাপ আলোচনা চলছে, বাট সরকার যেটা করেছে, আমরা এই সমস্ত মিটিংয়ে ফ্যাসিলিটেটরের রোল প্লে করেছে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের নেতৃত্বে আমাদের একটা কমিটি আছে, সেখানে হেলথ সেক্রেটারি আছে, আমাদের এক্সপার্টরা আছে। সো আমরা এনকারেজ করছি যাতে কো প্রোডাকশন অথবা যে ফিল অ্যান্ড ফিনিশ যেটাকে বলা হয়, সেটাও যদি করা হয়, যে আমাদের এখানেই ফিল অ্যান্ড ফিনিশটা হবে, তাতে করে হয়তো ভ্যাকসিনের প্রাপ্যতাটা আরও সহজ হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও 18 দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষ বিমান চলাচল শুরু হতে পারে আগস্টে। ওটা আমরা বাড়িয়ে দিয়েছি আরও 31 জুলাই পর্যন্ত। যে এই রেস্ট্রিকশনসগুলো ছিল ওটা কন্টিনিউ করবে আরও আপ টু 31 জুলাই। কেননা ভারতের নাম্বারস অনেকটা কমিয়ে এনেছে, বা তারপরে আবার অল্প অল্প বাড়ছে দু এক জায়গাতে। আর আমাদের দেশেও যেহেতু নাম্বারস এখন ঊর্ধ্বমুখী আছে, তো এই মুহূর্তে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু পুট এক্সট্রা বার্ডেন অর প্রেশার অন আওয়ার বর্ডারিং ডিস্ট্রিক্টস। জনগণকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে তার সরকারি বাসভবনে একথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। আমরা যেন মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলি। মনে রাখতে হবে, করোনা প্রতিরোধের সবচেয়ে শানিত হাতিয়ার হচ্ছে মাস্ক। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের আমানতকারীরা আগামী 6 মাস টাকা ফেরত চাইতে পারবেন না। তবে মানবিক কারণে বিশেষ কোনো আবেদন পড়লে তা বিবেচনা করতে পারবে পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানটি অবসায়ন না করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে 10 সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে এসব নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে এই পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেডে সারা জীবনের সঞ্চিত অর্থ জমা করে বিপদে পড়েন অনেকে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও টাকা ফেরত পাননি আমানতকারীরা। এই অবস্থায় টাকা ফেরত পেতে আদালতে যান তারা। এই পরিপ্রেক্ষিতে গেল 28 জুন প্রতিষ্ঠানটি অবসায়ন না করে পুনরুজ্জীবিত করার নির্দেশ দেয় হাইকোর্ট।
মঙ্গলবার লিখিত আদেশে 10 সদস্যের পরিচালনা পর্ষদের নাম প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে পর্ষদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেয়া হয়েছে। যেভাবে ঋণের পদ্ধতি কোর্ট বলে দিয়েছে সেভাবে কিন্তু যারা এই ব্যাংকের এই স্টেশন থেকে লোন নিয়েছে এই 6 মাসে যথেষ্ট পরিমাণ লোন রিকভার হবে, ফলে 6 মাস পর এই ডিপোজিটাররা 6 মাস পর তারা টাকা তুলতে পারছে। সুতরাং এটা আমি বলবো ব্যালেন্স জাজমেন্ট, যাদের অত্যন্ত দরকার আছে হিউম্যানিটেরিয়ান গ্রান্টের এটা সুযোগ করে দেওয়া আছে। পিপলস লিজিংয়ে এ মুহূর্তে জমা মাত্র 33 কোটি টাকার মতো। তাই প্রতিষ্ঠানটি চালু রাখতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনে আকর্ষণীয় প্যাকেজে অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুনর্গঠন করতে পারে বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে একীভূত করা, মার্জ করা, এই ডিসিশনগুলো বাংলাদেশ ব্যাংক নিতে পারবে। এই অডিট রিপোর্টটা পাওয়ার পরে এই নতুন বোর্ড মেম্বার্স ওনারা দেখবেন যে পিপলস লিজিংয়ে প্রিভিয়াস যে ডিরেক্টর ছিল, এমডি ছিল, সিএফও বা অডিটর্স বা আদার অফিসিয়ালস, এদের ইনভলভমেন্ট কার কতটুকু রয়ে গেছে এটা নিরূপণ করবে। এছাড়া দুর্নীতি দমন কমিশনকে পিপলস লিজিংয়ের সব দুর্নীতির মামলা নতুন পর্ষদের সাহায্য নিয়ে দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে তাদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে না সেসব প্রতিষ্ঠানের পণ্য বাজারে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক অনলাইন সভায় এসব কথা বলেন সালমান এফ রহমান। করোনায় আন্তর্জাতিক ও দেশীয় বাজারে চাহিদা কমেছে চামড়াজাত পণ্য এবং পাদুকা শিল্পের। গবেষণা বলছে গত বছর বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের চাহিদা কমেছে 22% পর্যন্ত। তবে চলতি বছর রপ্তানি শুরু হওয়ায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে এ খাত। মঙ্গলবার এক অনলাইন সভায় ব্যবসায়ীরা জানান, চলমান বিধিনিষেধে পণ্য বিক্রি না হওয়ায় মূলধন সংকটে পড়েছেন বেশিরভাগ উদ্যোক্তা। ব্যাংক থেকেও মিলছে না নতুন ঋণ। লং টার্ম আপনার লোন পেমেন্টে রিশিডিউল করে দিয়ে দেওয়া দরকার দীর্ঘ সময়, তাহলে বিজনেসটা সিকিউর থাকবে, ব্যাংকের টাকা সেটাও সিকিউর থাকবে, টাকাও ফেরত দিতে পারবে। আর সর্বোপরি হাজারীবাগের জায়গাটা যদি ফ্রি করে দেওয়া যায় তাহলে এই জায়গা বিক্রি করে আমরা ব্যাংকের লোনও শোধ করে দিতে পারি। এখানে কিন্তু একটা ডিসক্রিমিনেশন রয়ে গেছে। এখানে আমরা প্রত্যেক বছর আমাদেরকে বন্ডেড রেনুয়াল আমার করতে হয়, বন্ডেড অডিট করতে হয়, আর এখানে আরএমজিটি কিন্তু 3 বছর পর পর করে। কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে ওই প্রতিষ্ঠানের পণ্য বাজারে ঢুকতে দেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ফায়ার সেফটি আনতে হবে, স্ট্রাকচারাল আনতে হবে, আর যে ফ্যাক্টরি ফায়ার সেফটি না থাকে, স্ট্রাকচারাল সেফটি যদি না থাকে, তাহলে তাদের পণ্যকে আমরা কিন্তু ডোমেস্টিক মার্কেটে বিক্রি করাটা বন্ধ করে দিই। পরিবেশ বান্ধব, সোশ্যাল কমপ্লায়েন্স, এগুলি শুধু এক্সপোর্টের জন্য না, এটা আমার নিজের দেশের জন্য দরকার আছে। এছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে তৈরি পোশাক খাতের মতো নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান সালমান এফ রহমান। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে নতুন ধরনের মাদক ক্রিস্টাল আইসের 975 গ্রামের একটি চালানসহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। 8 মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামের এক যুবক। পরে 3 সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ এবং সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান রুবেল। গত রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় এসব মাদক বিক্রির সময় তারা র্যাবের হাতে ধরা পড়ে। র্যাব 7-এর অধিনায়ক মশিউর রহমান জানিয়েছেন, ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেই এসব মাদক আনা হয়। বেশি লাভের আশায় অন্য পেশা ছেড়ে মাদক কারবারিতে জড়িয়ে পড়ছেন অনেকে। গ্রেপ্তারদের মধ্যে আমিনুর রশিদ একটি ব্যাংকের চাকরি ছেড়ে মাদক কারবারে জড়িয়ে পড়েন। সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ জানাতে চাই যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করছে, তাদের অ্যাকম্পানি কারা আছে, সেই বিষয়টিতে খেয়াল রাখবেন এবং যাতে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবং ফাইনালি আমরা যাদেরকে গ্রেফতার করেছি এবং পলাতক আসামি যারা আছে
তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে। সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর জেরে বিক্ষোভ সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। আটক করা হয়েছে কমপক্ষে ৮০০ জনকে। আদালতের রায়ের পর বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন ৭৯ বছর বয়সী জ্যাকব জুমা। এর জেরে তার প্রদেশ কোজুলু নাটালে শুরু হয় বিক্ষোভ। পরে তা জোহানেসবার্গ সহ ছড়িয়ে পড়ে গাউতেংয়ে। বিভিন্ন শহরে রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে জুমার কারাদণ্ডের ঘটনায় জনগণের ক্ষোভের মধ্যে সুবিধা নিচ্ছে কয়েকটি গোষ্ঠী। এ পরিস্থিতিতে সোমবার মোতায়েন করা হয় সেনাবাহিনী। আদালত অবমাননার দায়ে ৬ জুলাই ১৫ মাসের জেল হয় জুমার। রায়ের পরদিন আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। ইরাকের নাসিরিয়া শহরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটির করোনা বিভাগে অক্সিজেন ট্যাঙ্কের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় বলে জানায় কর্তৃপক্ষ। মঙ্গলবার পর্যন্ত ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে অনেকেই নিখোঁজ থাকার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ায় ব্যাহত হয়েছে উদ্ধার কাজ। ৩ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনা ইউনিটে অগ্নিকাণ্ড ঘটল। এর আগে এপ্রিলে বাগদাদ হাসপাতালে আগুন লেগে মারা যান ৮২ জন। ভারতে করোনায় একদিনে মারা গেছেন ৫৪৬ জন। নতুন শনাক্ত রোগী ৩০,৮২৭ জন। এদিকে বিশ্বে একদিনে মৃত্যু হয়েছে ৬,০০০-এর বেশি মানুষের, শনাক্ত ৩,৮২,০০০ রোগী। এক সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যুর হার বেড়েছে ২%, শনাক্তের হার বেড়েছে ১৩ ভাগ। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪০,৫৮,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৮,৮২,০০,০০০-এর বেশি। ব্রাজিলে একদিনে মারা গেছে ৭৬৫ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭,০০০। করোনা মোকাবিলায় নেপালকে ১.৫ কোটি ডোজ জনসনের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলে করোনার ৩য় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। ব্রিটেনে ঘোষিত সময় অনুযায়ী ১৯ জুলাই থেকে প্রত্যাহার করা হবে করোনার বিধিনিষেধ। এদিকে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে গ্রিস। সকালে দেশে ফিরেছেন অধিনায়ক মুমিনুল হক সহ ৮ ক্রিকেটার। বিদায়ী টেস্টে মাহমুদুল্লাহকে জয় উপহার দিতে মরিয়া ছিলেন সবাই, জানালেন সাদমান ইসলাম। ৮ম টেস্টে প্রথম সেঞ্চুরির কারণে জিম্বাবুয়ে সফর স্পেশাল হয়ে থাকবে সাদমানের জন্য। সেঞ্চুরির সাথে জয় নিয়ে দেশে ফেরায় তৃপ্তির সুর সাদমানের কণ্ঠে। সাদা পোশাকেই ওরা খেলেন। নিজেদের দায়িত্বটা ঠিকঠাক শেষ করে দেশে ফিরেছেন অধিনায়ক মুমিনুল, শান্ত, সাইফ সহ ৮ ক্রিকেটার। প্রতিপক্ষ বিবেচনায় টেস্ট জিতে প্রশংসা জোয়ারে না ভাসলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা বড্ড দরকার ছিল। ব্যক্তিগত সাফল্যে ফেরার টেস্টে সাদমানের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রথম ইনিংসে হতাশ করলেও দ্বিতীয় ইনিংসে টেস্ট সুলভ ব্যাটিং করেছেন। ৮ম টেস্টে এসে পেয়েছেন অধরা সেঞ্চুরি। টেস্টকে ঘিরেই এখন সাদমানের স্বপ্নের জগৎ। তাই প্রথম সেঞ্চুরিতে প্রশান্তি দিয়েছে টাইগার ওপেনারকে। সব ব্যাটসম্যানদের ড্রিম থাকে যে প্রথম ১০০, ওরকম প্রিপারেশন নিচ্ছিলাম, আশায় ছিলাম যে ইনশাল্লাহ একদিন হবে। তো মানে আমার বেস্টটা দিতে পারছি জিম্বাবুয়েতে ইনশাল্লাহ, যার কারণে ভালো একটা পারফরমেন্স আসছে। আর টিমের জন্য খুব ভালো হয়েছে, ভালো একটা উইন নিয়ে দেশে আসছি, ভালো লাগতেছে। আমরা সবসময় মনে করছি যে আমাদের থেকে বেটার টিম, আমরা ভালো প্র্যাকটিস করছি, ভালো প্রিপারেশন ছিল। আর আমাদের স্টার্টটা খুব ভালো হয়েছে। আমাদের যেরকম একটা রিয়াদ ভাই, তাসকিন, মমিনুল ভাই যেরকম ব্যাটিং করে দিছে, যার কারণে আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে। মাহমুদুল্লাহর হঠাৎ অবসরে হারারের টেস্ট পায় ভিন্ন আবহ। যদিও মাহমুদুল্লাহ আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত জানাননি, তবে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। সাদমান জানালেন, মাহমুদুল্লাহকে বিদায়ী উপহার দিতে মরিয়া ছিলেন সবাই। রিয়াদ ভাই আমাদের টিমের জন্য যা করে গেছেন, অবশ্যই এরকম মানে দেওয়ার মতো প্লেয়ার অবশ্যই এখনো রিয়াদ ভাইয়ের জায়গা অবশ্যই এটা সবসময়ই থাকবে। যার কারণে আমরা সবাই একটু আপসেট হয়ে গেছিলাম যে রিয়াদ ভাই চলে যাচ্ছেন। তো অবশ্যই যদি লাস্ট ম্যাচটা যেভাবেই হোক আমাদের রিয়াদ ভাইয়ের জন্য খেলে ম্যাচটা জয় করে, এটাই আমাদের টার্গেট ছিল। মুমিনুলদের সাথে ফেরেননি আবু জাহেদ রাহি ও ইবাদত হোসেন। প্রস্তুতির সহায়তার জন্য জিম্বাবুয়েতে দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে 2 পেসারকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।